এটা হচ্ছে 2025 সালের প্রথম ভাইরাল ফোন Redmi Turbo 4। নাম তো শোনা হি হোগা। বিল্ড কোয়ালিটি আমার কাছে বেশ সলিড লাগছে। ক্যামেরা বাম্পের ভিতরে আবার দুইটা লাইট ইন্ডিকেটর রয়েছে দেখুন। আর হালের ক্রেজ ফ্ল্যাট ডিসপ্লে তো পাচ্ছেনই, যেখানে প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাসের সাপোর্ট। কোন ভার্সন একটু পরে জানাচ্ছি। ফোনটিতে রয়েছে IP68 এবং 69 এর সাপোর্ট। সো ভুল করে পকেটে রেখে যদি গোসল করে চলে আসেন এই শীতের মধ্যে তাও সমস্যা হচ্ছে না। ব্যাটারি রয়েছে 6550 mAh, যা আবার নিউ টেকনোলজির সিলিকন কার্বন ন্যানো টেকনোলজি। কিন্তু সেই হিসেবে কিন্তু ফোনটা বেশ স্লিমই লাগতেছে। ফোনটিকে পাওয়ার আপ করার জন্য 90 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে এবং বক্সের ভিতরে পেয়ে যাচ্ছেন 90 ওয়াটের একটি অ্যাডাপ্টার। নতুন ফোন, নতুন বছর আর নতুন একটি প্রসেসর। ইন্ট্রোডিউসিং MediaTek Dimensity 8400 Ultra। ফোনটির 12256GB ভেরিয়েন্ট এই মুহূর্তে 39 থেকে 40 হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন লাইক টেলিকমে। আর যেহেতু আনঅফিশিয়াল ফোন, সো প্রাইস আরো কমবে, এটা কিন্তু জানা বোঝা কথা আর কি। লাইক টেলিকমে এই ফোনটি ছাড়াও রয়েছে বিভিন্ন স্মার্টফোনের কালেকশন। সকল ধরনের অফিসিয়াল এবং আনঅফিশিয়াল ফোনের কালেকশন তাদের কাছে পেয়ে যাবেন। তাদের সম্পর্কে বিস্তারিত আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। এবার চলুন এই ফোনটির নারী নক্ষত্র বের করি। যারা বক্সি টাইপের স্মার্টফোন পছন্দ করেন অথবা iPhone 16 সিরিজের এই ধরনের ক্যামেরা বাম্পওয়ালা ডিজাইন পছন্দ করেন, তাদের এক দেখাতেই পছন্দ হয়ে যাবে। ফোনটির চারিপাশেই ফ্ল্যাট, সামনে পেছনে ডানে বামে সব দিকেই আর কি। এরকমভাবে রেখে দিলে সোজাভাবে দাঁড়িয়ে থাকবে। পেছনের পোর্শনে হচ্ছে ফ্রস্টেড গ্লাস ব্যাক, তবে দুইটা ডিফারেন্ট টেক্সচার দেখতে পাবেন এখানে। এক পাশে সম্পূর্ণ ফ্ল্যাট, অন্য পাশে হচ্ছে একটু ডটেড, বাট এটা কিন্তু হাতে ফিল হচ্ছে না, দুই জায়গাতেই সমানই লাগতেছে, বাট 3D একটা ফিল পাচ্ছি একটু নড়চড়া করলে। পেছনের পোর্শনটা না বেশ স্মুথ লাগছে আমার কাছে, মানে একটু পিছলা পিছলা টাইপের। এই জন্য সাজেশন থাকবে কি বক্সে দিয়ে সিলিকন কেসটি ব্যবহার করবেন। এটা কিন্তু গ্লাস ব্যাক হলেও ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট না। এর ফ্রেমটা কিন্তু প্লাস্টিকের, তবে বাজেট বিবেচনায় আমরা কিন্তু আর যাই হোক প্লাস্টিক আশা করি না। আর সাইডটা হচ্ছে রাউন্ড শেপের। আর এই ক্যামেরা ডিজাইনটা কিন্তু সবারই পরিচিত, মানে সবার। তবে এইখানে নতুনত্ব কি পাচ্ছি জানেন? এই যে লাইট ইন্ডিকেটর, যা আপনি আপনার মতো করে কন্ট্রোলও করতে পারবেন। অর্থাৎ যখন চার্জ করবেন তখন তো জ্বলবেই, যখন নোটিফিকেশন আসবে তখনও জ্বলবে। আবার আপনি চাইলে MP3 প্লেয়ার অথবা ইউটিউবে যখন আপনি ভিডিও দেখতেছেন অথবা গেম খেলতেছেন, ওইগুলোতেও কিন্তু আপনি চাইলেই অন করতে পারবেন। অর্থাৎ আপনার যেটাতে অন করতে ইচ্ছা হবে সেই অ্যাপগুলোতে অন করা যাবে চাইলেই। এই যে আমি MP3 প্লেয়ারের সাথে এটা কানেক্ট করে দিয়েছি, এখন এটা গানের তালে তালে জ্বলতে থাকবে। আর এটা হচ্ছে RGB লাইট, তো সো একটা কালারে যে স্টেবল থাকবে এমন না, রং বদলাতে থাকবে গিরগিটির মতো। এই ফোনটির আরো বেশ কিছু কালার ভেরিয়েন্ট রয়েছে, আমি দিয়ে দিচ্ছি, দেখে নিন। ফোনটির থিকনেস হচ্ছে 8.1 mm এবং ওজন হচ্ছে 203 গ্রামের একটু আশেপাশে আর কি। পোর্টস অ্যান্ড বাটন হিসেবে নিচের দিকে আমরা পেয়ে যাচ্ছি Type-C চার্জিং পোর্ট, মেইন মাইক্রোফোন এবং স্পিকার গ্রিল, আর হচ্ছে সিম ট্রে। তবে এই সিম কার্ড স্লট কিন্তু হাইব্রিড, সো দুইটা সিম ইউজ করতে হবে। কোনো মেমোরি কার্ড ঢোকানোর অপশন থাকছে না, তাই স্টোরেজ বেশি দেখে নেবেন কিন্তু যদি নেন। উপর দিকে রয়েছে সেকেন্ডারি মাইক্রোফোন, সেকেন্ডারি স্পিকার গ্রিল, আর হচ্ছে আয়ার ব্লাস্টার। সো রিমোটের কাজও সেরে নিতে পারবেন এই ফোনটি দিয়ে। তবে মিসিং কি জানেন? 3.5 mm জ্যাক পোর্ট। এটার প্রসেসরের কথা তো বলি নাই, প্রসেসরের কথা বলতেছি। এটা হচ্ছে পারফরমেন্স কেন্দ্রিক একটি স্মার্টফোন, তো 3.5 mm জ্যাক কিন্তু গেমারদের অবশ্যই লাগবে। এটা একটা ডাউনগ্রেড হচ্ছে। ফোনটি কিন্তু বেশ স্লিম লাগে, বাট 8.1 mm কিন্তু একদম চিকনো নয়। এর 90 ওয়াটের চার্জার দিয়ে একে চার্জ করতে 0 to 50% চার্জ করতে সময় লাগে 15 থেকে 18 মিনিটের মধ্যে আর কি। র্যাম টাইপ হচ্ছে LPDDR5X, স্টোরেজ টাইপ হচ্ছে 4.0। ফোনটিতে নতুন একটি প্রসেসর ব্যবহার করা হয়েছে, MediaTek Dimensity 8400 Ultra। তো এটা নাম আগে কখনো শোনার কথা না, কারণ এটা হচ্ছে নতুন একটি প্রসেসর। তো এটার সম্পর্কে একটু জেনে নেওয়া দরকার, কি বলেন? কিছু কিছু মানুষ আছে না যারা বলে যে ভাই আমার ক্যামেরা লাগবে না, আমার লাগবে হচ্ছে পারফরমেন্স, আমি গেম খেলতে চাই একটা ফোন দিয়ে। মানে 40,000 টাকা বা 35 থেকে 40,000 টাকার মধ্যে একটা স্মার্টফোন চাই যেটাতে উড়াধুরা গেম খেলা যাবে। তাদের জন্য 2025 সালে এই ফোনটা বেস্ট একটা চয়েস হইতে পারে, আমি বোঝাচ্ছি। তো জেনে বুঝে তারপরে ডিসিশন নেন আর কি। এই যে প্রসেসরটা না, এই প্রসেসরে 8টা কোর ব্যবহার করা হয়েছে এবং 8টা কোরের 8টাই হচ্ছে সেম কোর, মানে A725, যা আবার 3টা ডিফারেন্ট ক্লাস্টারের সাথে যুক্ত। ক্লক স্পিডের ক্ষেত্রে প্রথম যে কোরটা রয়েছে সেই কোরের ক্লক স্পিড হচ্ছে 3.25 GHz, বাকি 3টা কোরের ক্লক স্পিড হচ্ছে 3.0 GHz, আর বাকি থাকলো 4টি কোর। ওই 4টি কোরের ক্লক স্পিড কিন্তু আবার সেম 2.1 GHz। ক্যাশ মেমোরি হিসেবে প্রথম কোরে রয়েছে 1 MB L2, পরবর্তী 3টা কোরে ক্যাশ মেমোরি হিসেবে রয়েছে 512 কিলোবাইট, এটাও কিন্তু L2, আর বাকি যে 4টি কোর রয়েছে সেইগুলোতে রয়েছে 256 কিলোবাইট L2 ক্যাশ মেমোরি। আচ্ছা, এত কিছু দেখে না মানে লাভ দেওয়া যাবে না, এখানে কিন্তু একটা ঘাপলা আছে ভাই। এই যে সেটআপটা দেখতেছেন ভাই, এটা হচ্ছে মাল্টি কোর স্পেশালাইজড চিপ, তাই সিঙ্গেল করে যে স্কোরটা আছে না ভাই,
ওইটার সাথে আপনি তুলনা করতে পারবেন স্ন্যাপড্রাগনের 7S Gen 2 সাথে। এই প্রসেসর যেই ফোনগুলোতে আসে সেইগুলোর দাম কিন্তু এই 40,000 টাকার অনেক নিচে, বুঝতে পারছেন? এবার যদি এসে মাল্টি করে রেস করে এইখানে কিন্তু খেলা দেখাই দিছে। এইটা হাড্ডাহাড্ডি লড়াই করতেছে স্ন্যাপড্রাগন 8 Gen 3 সাথে, অর্থাৎ আগের বছরের ফ্ল্যাগশিপ প্রসেসরের সাথে ভাই। মানে বুঝতে পারতেছেন কার সাথে যুদ্ধ করতেছেন, কোন বাজেটে। আবার জিপিইউ যে সেকশন আছে না, যেটার জন্য মানে গেম টেম খেলা হেভি মজা পাবেন, মানে অর্থাৎ ভিজুয়ালি যে সেকশনগুলো আছে, গ্রাফিক্স সেকশন, সেইটা আবার মিল রাখে কিন্তু স্ন্যাপড্রাগনের 8 Gen 2 সাথে। মানে পেঁচাই পুচে বিদিকিস্তি অবস্থা বানাই ফেলছে আর কি। তবে এরা এত সুন্দরভাবে কাস্টমাইজ করছে ব্যাপারটা, যারা পারফরমেন্স প্রেমী আছেন তাদের জন্য এটা কিন্তু জোস একটা জিনিস। এখন যদি বলেন ভাই পারফরমেন্স তো করতেছেন, আমি যদি গেম খেলি বা হেভি টাস্কিং করি সেক্ষেত্রে গরম কেমন হবে? এভারেজ টাইপের গরম হবে। আপনি যদি হেভি টাস্কিং করেন, মানে অন্য সব ফোন আপনি যেমন পিক্সেলের কথাই ধরেন, যেই রকম গরম টরম হয়ে ওভার হিটিং হয়ে যায় না, মানে আয়রন করা যায় আর কি, এটা দিয়ে সেরকম করা লাগতেছে না, সেইটা ও সামলাইতে পারতেছে ইজিলি। আপনি যতই প্রেসার দেন না কেন 40 ডিগ্রির উপরে কিন্তু এটা উঠাইতেই পারবেন না। সো গেমার ভাইজানেরা একটু নড়ে চড়ে বসেন, বুঝছেন? এটা কিন্তু আপনাদের নেক্সট বাজেট গেমিং ফোনও হইতে পারে। আমরা গেনশেন ইম্প্যাক্ট খেলেছি ফোনটি দিয়ে, এক কথায় দুর্দান্ত গেম প্লে পেয়েছি। কাস্টম গ্রাফিক্সে 60 FPS গেম প্লে করেছি, গ্রাফিক্স কোয়ালিটি বেশ ভালো, মুভমেন্ট এবং অ্যাকশন মুভমেন্টও ছিল, এটা সুপার স্মুথ। আর লং টাইম গেমিংও কিন্তু সেরকম হেভি গরমটা ফিল করি নাই। এটা কিন্তু মেন একটা কারণ আছে, এটা যেহেতু প্লাস্টিক ফ্রেম, এটা যদি মেটাল হইতো তাহলে কিন্তু গরমটা ফিল করতে পারতেন, মানে ওভারহিটিং হতো না, বাট হাতে ফিল করতে পারতেন। বাট এটা প্লাস্টিক হওয়ার কারণে গরমটা অতটা ফিল হচ্ছে না। সো বুঝতেই পারতেছেন গেনশেন ইম্প্যাক্ট যদি এতটাই ভালোভাবে খেলা যায়, অন্য গেমরে পুরো শোয়াই দিছে, বুঝছেন? তবুও আমরা পাবজি ট্রাই করেছি, গ্রাফিক্স স্মুথ দিয়ে, ফ্রেম রেট এক্সট্রিমে দিয়ে গেম প্লে করেছি। এটার গেম প্লেও ছিল বাটার স্মুথ টাইপের, নো কমপ্লেইন, ফাইটিং, ফায়ারিং, ফাস্ট মুভমেন্ট, এক কথায় অসাধারণ লেগেছে। এই গেমগুলো ছাড়াও আমরা আরো বেশ কিছু গেম ট্রাই করেছি যেগুলোতেও বেশ ভালো রেজাল্ট পেয়েছি, সেটা নিয়ে কোনো কমপ্লেন থাকছে না। ডিসপ্লে হিসেবে ফোনটিতে পাচ্ছেন 6.67 ইঞ্চির 1.5K রেজুলেশনের 120 হার্জের HDR প্লাস অ্যামোলেড প্যানেল, 446 হচ্ছে পিপিআই এবং 3200 নিটসের পিক ব্রাইটনেস পাচ্ছেন। অর্থাৎ সবসময় তো অতটা পিক ব্রাইটনেস পাবেন না, মানে 1000-এর উপরে সবসময় পাচ্ছেন আর কি, 1100 থেকে 1200-এর মধ্যে পাবেন। এবং এইটা কিন্তু যথেষ্ট, মানে সরাসরি রোদের ভিতরে যদি আপনি দেখা ট্রাই করেন ইজিলি দেখতে পারবেন, সেদিক দিয়ে কোনো সমস্যা থাকছে না। আর যে সামনের প্রোটেকশনের কথা বলছিলাম না ভাই, এটা হচ্ছে কর্নিং গরিলা গ্লাস 7.1। ফোনটিতে ওয়াইড ওয়াইন এল1 এর সাপোর্ট রয়েছে, তো যারা ওটিটি লাভার রয়েছেন, নেটফ্লিক্সে মুভি টুভি দেখেন, তাদের জন্য এটা সুসংবাদ কিন্তু। আর রয়েছে স্টুডিও সাউন্ড সিস্টেম, নিচে এবং উপরে দুই জায়গা থেকে সাউন্ড পাবেন। সো গেমারদের জন্য বলেন বা কন্টেন্ট লাভারদের জন্য বলেন, দুজনের জন্যই কিন্তু ভালো একটা অপশন হচ্ছে এটা। আমার হাতে যে ভেরিয়েন্টে দেখতে পাচ্ছেন না, এটা হচ্ছে 12/256 জিবি ভেরিয়েন্ট। তো অ্যাপ ওপেন ক্লোজ, র্যাম ম্যানেজমেন্ট আমার কাছে বেশ স্মুথ লাগতেছে ভাই। এটা হচ্ছে 120 হার্জের একটা ডিসপ্লে, তো মুভমেন্ট বলুন বা স্ক্রলিং বলেন, এগুলো ফাস্ট হবে না কেন? আমরা ইউএফও টেস্ট করেছি, সেখানেও ঠিকঠাক ছিল। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হচ্ছে ইন ডিসপ্লে, বেশ স্মুথ এবং ফাস্ট ভাবে কাজ করতেছে, প্রত্যেকবারই মানে দেওয়ার সাথে সাথে খুলে যাচ্ছে। তবে আমার কাছে একটু নিচের দিকে মনে হচ্ছে, আর একটু উপরে যদি হইতো তাহলে আরো বেশি মানে কমফোর্ট হইতো। ফোনটি রান করছে Xiaomi HyperOS বেসড অন Android 15, মানে একদম লেটেস্ট অ্যান্ড্রয়েড পাচ্ছেন। আপনারা অনেকে জানেন HyperOS হচ্ছে Xiaomiর আপগ্রেডেড অপারেটিং সিস্টেম, যা কিন্তু বেশ স্মুথ। আর আগের যত বাগ ভাল্লুক ছিল মানে অতিরিক্ত লেভেলের, এখন কিন্তু সেটা ফিল হয় না অতটা। এতক্ষণ ধরে এত ভালো কথা শুনে অনেকের মনে প্রশ্ন জাগছে যে ভাই এটাতে কি কোনো কমতির দিক নেই? হ্যাঁ, অবশ্যই আছে। তার মধ্যে সবচেয়ে বড় কমতির যে জায়গাটা, সেটা হচ্ছে এর ক্যামেরা সেকশন। মাত্র 2টা সেন্সর থাকতেছে এখানে, ভালো কাজ করছে। তবে আলট্রাওয়াইড সেন্সরটা 8 মেগাপিক্সেলের, এটা কিন্তু মেনে নিতে পারতেছি না, সত্যি ভাই বিশ্বাস করেন। সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে 20 মেগাপিক্সেলের একটি সেন্সর। এবার চলেন এর রেজাল্ট দেখে নেই। মেইন সেন্সরে 4K 60 FPS এ শুট করতে পারবেন, OIS EIS দুইটারই সাপোর্ট পাবেন। ভিডিও কোয়ালিটি খারাপ বলতে পারছি না, এক্সপোজার কন্ট্রোলিংও বেশ ভালো পাবেন। তবে শুট করার সময় কিছুটা জিটার খেয়াল করবেন, যদিও OIS EIS দুটারই সাপোর্ট পাবেন। একটু যদি সাবধানে নেন এইটা ইজিলি ইউজ করতে পারবেন, মানে 4K 60 FPS ভাই, আইফোনে যে সেটআপ আর কি। তবে অতিরিক্ত লাফালাফি ঝাপাঝাপি করে যদি আপনি অ্যাকশন ক্যামেরার মতো ব্যবহার করতে চান, সেই ক্ষেত্রে এটার যে পরিমাণ জিটার হবে ওইটা কিন্তু ঠিক করার মতো আর ওয়ে থাকবে না। সো একটু সাবধানে ইউজ করতে হবে। ফ্রন্ট ফেসিং ক্যামেরাতে ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30 fps এ। হাই হাই রে ভাই, এটা কিন্তু মাইনে নিতে পারতেছি না। আর কোনো স্টেবিলাইজেশনের সুযোগ নেই। মেন সেন্সরে খুব দিছে, ভালো দিছে, খারাপ না।
বাট এই সেলফি ক্যামেরাতে এসে এত কম দিল কেন ভাই? মেইন সেন্সরের ছবি আমার কাছে বেশ ভালো লেগেছে, বেশ ওয়েল অপটিমাইজড, ডিটেলও খারাপ না, কালার ব্যালেন্স ক্লোজ টু ন্যাচারাল, এক্সপোজার কন্ট্রোলিংও ঠিকঠাক ছিল। হাইলাইট এবং শ্যাডো এরিয়াতে এভারেজ বলবো, খারাপের পর্যায়ে ফেলতে পারছি না। তবে মেইন সেন্সর তার কালার কন্ট্রাস্ট ধরে রাখলেও আলট্রাওয়াইড কিন্তু বেশ ভালোই খেলা দেখিয়েছে। খেলা দেখিয়েছে বলতে ও যে কি করবে ও নিজেই বুঝতেছে না। একবার কালার বুস্ট করতেছে, একবার ফ্যাকাশে হয়ে যাচ্ছে, মানে একবার ওয়ার্ম হয়ে যাচ্ছে, একবার কুল হয়ে যাচ্ছে, মানে ওর মাথা নষ্ট। আবার কখনো কখনো মেইন সেন্সরের কাছাকাছি যে কালার ব্যালেন্স সেটা দেওয়া ট্রাই করতেছে, তো ঠিক আছে, মেনে নিচ্ছি। এবার যদি আসি ডাইনামিক রেঞ্জের কথায়, মেইন সেন্সরের ডাইনামিক রেঞ্জ বেশ ভালো পেয়েছি। নাইট মোডে মেইন সেন্সর যদি ভালো লাইট কন্ডিশন পায় তাহলে বেশ ভালো ডিটেলে ছবি দেয়। অন্যদিকে আলট্রাওয়াইডের ক্ষেত্রে কিন্তু ডিটেলের ঘাটতি ছিল অনেক, বিশেষ করে মিডিল যে এরিয়াগুলো আছে না সেখানে মোটামুটি ডিটেল থাকলেও আশেপাশের যে কর্নার এরিয়াগুলো আছে সেগুলোতে ডিটেলের ঘাটতি ছিল। নাইট মোডে নর্মাল এবং আলট্রাওয়াইড দুটাতেই এক্সপোজার কন্ট্রোল বেশ ভালোভাবেই করছিল, তবে একজনের ডিটেল অনেক ভালো হলেও অন্যটার খুবই বাজে। সেলফির কথা যদি আমি বলি, সবগুলো ছবি যদি আমি একত্রে করে একটা গড় রেজাল্ট একটা দিয়ে দিই সেই ক্ষেত্রে বেশ ভালো ছিল। তবে যদি আমি কমতে ধরার ট্রাই করি সেই ক্ষেত্রে কালার চেঞ্জ করে, অর্থাৎ কিছু কিছু সিচুয়েশনে কুলার টোনে ছবি দেয়, আবার কিছু কিছু সিচুয়েশনে ওয়ার্ম করে দেয়। ডাইনামিক রেঞ্জ এভারেজ ছিল, প্রতিটা ছবি বেশ ডোলে ঘষে পরিষ্কার করে দেয় আর কি। যারা সেলফি লাভার হয়েছেন তাদের পছন্দ হতে পারে। আবার একটা জিনিস খেয়াল করলাম, যখন আপনার ব্যাকগ্রাউন্ডে অনেক বেশি আলো থাকবে তখন আপনার ফেসটাকে একটু বেশি অতিরিক্ত সাদা করে দেওয়ার প্রবণতা রয়েছে। পোর্ট্রেটে আপনি 26 এবং 35 mm এর ছবি তুলতে পারবেন, তবে 50 mm কে মিস করছি, ওটা থাকলে আরো বেশি খুশি হতাম। অবভিয়াসলি 35 mm এর ছবি বেশ ভালো পেয়েছি। ব্লার একদম অ্যাকুরেট তা বলবো না, তবে এজ ডিরেকশন ভালো ছিল। চুল এরিয়াতে কিছু কিছু ছবি কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যায়, এরকম একটা সিচুয়েশন ছিল। তবে মোস্ট অফ দ্য পোর্ট্রেট আপনার কাছে পছন্দ হবে। এবার যদি আসি ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপ কতদিন যাবে? একদিন ইজিলি আপনি চালাতে পারবেন, আর চার্জ শেষ হলেই বা কি ভাই, 90 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট তো রয়েছেই, তাই না? তো হেভি ইউজ করলেও একদিন সুন্দরভাবে চালাতে পারবেন, আর যদি আপনি মিডিয়াম ইউজার হন 1.5 দিন ইজিলি চালাতে পারবেন। আর কিছু ছোট ছোট প্রশ্ন থাকে, নোটিফিকেশন নিয়ে কোনো প্রবলেম আছে ভাই? না, ওই ধরনের কোনো প্রবলেম এটাতে ছিল না। লোকেশন কি ঠিক ছিল? হ্যাঁ, লোকেশন ঠিক ছিল। উবার আপনি ইজিলি চালাতে পারবেন, কোনো সমস্যা নেই। ব্যাংকিং অ্যাপ কি চলতেছিল? ওইগুলোও চলতেছিল, অর্থাৎ বাংলাদেশে যে প্রয়োজনীয় অ্যাপগুলো আছে সবগুলো চলছিল, কোনো সমস্যা নেই। তবে যেহেতু পারফরমেন্স কেন্দ্রিক একটি ফোন, 3.5 mm জ্যাক পোর্টটা অবশ্যই দরকার ছিল, যেটা এটাতে নেই। আপনাকে হয় কনভার্টার ইউজ করতে হবে, আর না হয় ওয়্যারলেস ভাবে আপনাকে চালাতে হবে। ওয়্যারলেস ভাবে চালাইলে কিন্তু সেই লাইভলি যে ফিলটা আছে না, ওইটা কিন্তু পাবেন না গেমিং এর সময়। সো টাইপ সি পোর্টের হেডফোন নিয়ে কিছুদিন পরে আমার কিন্তু ভিডিও আসতেছে, সেটা দেখতে পারেন। আর হচ্ছে এটার যে ফ্রেম, এই ফ্রেমটা অনেক কম দামি হয়ে গেছে ভাই, এটা ভালো লাগে নাই। এটার যে ক্যামেরা সেটাতে অনেক কমতে ছিল, বিশেষ করে আলট্রাওয়াইড সেন্সর। সেলফি ক্যামেরাতে যে ভিডিও করবেন সেটা 1080p 30 fps ছিল, সেটা 4K হলে অথবা 1080p 30 fps হলেও যদি স্টেবিলাইজেশনের অপশন থাকতো তাহলে ভালো হতো। এই ধরনের টুকটাক কিছু প্রবলেম আমি পেয়েছি, বাকি সব ওকে আছে। আর যারা টিকটক থেকে ভিডিওটা দেখছেন তাদের জন্য রিকোয়েস্ট থাকবে, ইউটিউবে গিয়ে টেকমামা লিখে সাবস্ক্রাইব বাটনে একটু ঢু মেরে আসেন আর কি। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন টেকমামা। আল্লাহ হাফেজ।